আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। প্রায় 1 ঘন্টা কেটে গিয়েছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে প্রান্তিক। কোনোভাবেই মাথা ঠান্ডা হচ্ছে না তার। ক্ষণে ক্ষণে মনে পড়ছে রজনীর ঘৃণাভরা দৃষ্টি। এই দৃষ্টির বিষাক্ত ধারালো সূচের মতো ফুটছে প্রান্তিকের শরীরে। এরই মাঝে হঠাৎ মনে হলো এই মুহূর্তে তাকে রজনীকে দেখতে হবে মানে দেখতেই হবে। যা কিছু হয়ে যাক তবুও তার রজনীকে দেখতেই হবে। শাওয়ার থেকে বের হয়ে ব্লু জিন্স আর সাদা হুডি পরে নিল প্রান্তিক। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি বাঁধতে বাঁধতে মনে হলো তাকে যেন কেমন কালো দেখা যাচ্ছে। মুখে একটা ব্রণ হয়েছে, দাড়িগুলো যেন একটু বেশি বড় হয়ে গিয়েছে, চোখের নিচে একটু ডার্ক হয়েছে। নিজের ত্বকের প্রতি যত্নশীল হতে হবে, যেভাবেই হোক সুন্দর দেখা যেতে হবে। বারবার আয়নায় মুখ এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের মুখ দেখছে। তাকে কি দেখতে অনেক খারাপ দেখা যাচ্ছে? নিজের চেহারা নিয়ে এর আগে পরে ভাবা ছেলেটা আজ নিজের চেহারা নিয়ে ভীষণ চিন্তিত। এর আগে কখনো আয়নায় দাঁড়িয়ে সে ভাবেনি তাকে ভালো নাকি খারাপ দেখা যাচ্ছে বা চেহারার আরো উন্নতি করা প্রয়োজন। এই ছেলেটার চেহারায় কোনো দিক থেকে কোনো কমতি নেই, তবুও আজ যেন সব কম লাগছে। প্রেমে পড়লে বোধহয় এমনই হয়। গায়ে বডি স্প্রে মেরে টাওয়েল দিয়ে মাথায় ভেজা চুলগুলো মুছতে মুছতে জানালার পাশে দাঁড়ালো। বাইরে ওয়াল ঘেঁষে সারিবদ্ধ কতগুলো রজনীগন্ধা ফুলের গাছ, তার মধ্যে একটা গাছে ফুল এসেছে। প্রান্তিক পেছনের দরজা খুলে বাইরে বের হলো, মুখে ক্ষীণ হাসি। রজনীগন্ধা ফুলটা টেনে এনে নাকের সাথে মিশিয়ে প্রাণ ভরে সুবাস নিল। ফুলটা নাকের সাথে মেশাতেই মনে হলো রজনী মিশে আছে তার সাথে। ফুল ছেড়ে উঠে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে বলল, হে প্রকৃতি, নারীকেও তো ফুলের সাথে তুলনা করা হয়, তাহলে বলো কোন রজনীগন্ধা বেশি সুন্দর, কোন রজনীগন্ধা বেশি সুবাস ছড়াই, তোমার নাকি আমার? প্রান্তিকের মনে হলো কোনো এক অলৌকিক শক্তি তার কানে কানে এসে বলে গেল, তোমার রজনীগন্ধার চেয়ে সুন্দর ফুল এই পৃথিবীতে আর নেই, তোমার রজনীগন্ধাই বেশি সুন্দর। প্রান্তিক বাঁকা হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস। প্রান্তিক রাগী, মারামারি করে, পলিটিক্সের সাথে জড়িত, তবে কোনো অন্যায় কাজে জড়িত নয়, বরং অন্যায়ের প্রতিবাদ করতে তাকে মারামারিতে আসতে হয়েছে। আগে ভুলেও কারো গায়ে হাত তুলতো না, তার বাবার গায়ে বিরোধী দল হাত উঠানোতে প্রান্তিক বেপরোয়া হয়ে গিয়েছে। এখন রেগুলার কারো না কারো গায়ে হাত তুলে। অসহায় মানুষের কাছে ভালোবাসার এক নাম প্রান্তিক চৌধুরী, আর খারাপ মানুষের কাছে প্রান্তিক চৌধুরী এক আতঙ্কের নাম। দিনে দিনে হিংস্র থেকে আরো হিংস্র হয়ে উঠছে। তবে প্রান্তিককে যারা চেনে জানে, ছেলেটার উপরে রক্ত দিয়ে যেমন ছড়াছড়ি, তেমনি ভেতরে কমল একটা হৃদয় আছে। তাছাড়া প্রান্তিক খুবই প্রকৃতিপ্রেমী ছেলে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালো লাগে তার। কিছু অদ্ভুত কাজও করে সে। রাতে ঘুম হচ্ছে না, মাঝরাতে শ্রাবণকে ডেকে বলবে, শ্রাবণ গাড়ি বের কর, আমরা ট্যুরে যাব। কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তিত বা ক্লান্ত হলে সে গাড়ি নিয়ে প্রকৃতি ভ্রমণে বেরিয়ে পড়ে। তাছাড়া নিজের বাড়িও একদম আস্ত একটা সুন্দর প্রকৃতির মতো সাজিয়েছে। বাড়ির পেছনে বিশাল বড় এক খণ্ড জমি আছে। সেখানে শহরের 1% জমির দাম 15 লক্ষ টাকার মতো। সেখানে প্রান্তিক 2 বিঘার মতো জমিতে লাল সাদা হলুদ কালারের গোলাপ, সূর্যমুখী, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, ডালিয়ার চাষ করেছে। জুই, বেলি, হাসনা, হেনা, শিউলি সব রকমের ফুলের গাছই তার বাড়িতে আছে। ফুলের সুবাস তার খুব প্রিয়। একটা ফুলও সে বিক্রি করে না। ফুল বাগান পাহারা দিতেও লোক রাখা আছে। ইচ্ছে হলে এই ফুল থেকে সে অনেক টাকা উপার্জন করতে পারে, কিন্তু করে না। একটা ফুলও কাউকে ছিটতে দেয় না, শুধুমাত্র শখের বসেই ফুলের চাষ করা। একটা ছেলে ভ্রমণ পিপাসু, ফুলপ্রেমী, উপন্যাস পড়ে সময় পেলে প্রকৃতির মাঝে ডুবে থাকতে পছন্দ করে। হ্যান্ডসাম, লম্বা, ফর্সা, সাহসী। নিঃসন্দেহে যে কোনো মেয়ে এমন ছেলে পছন্দ করে। বিশেষ করে ভ্রমণ পছন্দ করে, আর এমন নির্ভীক ছেলে মেয়েদের প্রথম পছন্দ। ডাইনিং থেকে প্রিয়তা ডাকছে, ভাইয়া খেতে এসো। বোনের ডাকে নিজের রুম থেকে বেরোলো প্রান্তিক। আলমারি খুলে ড্রয়ার থেকে না গুনেই এক গোছা টাকা নিল মানিব্যাগে। প্যান্টের পকেট মানিব্যাগে গুজে ডাইনিং এ গিয়ে বসলো। মাহবুব চৌধুরী, আঞ্জুমান চৌধুরী, প্রিয়তা, শ্রাবণ সবাই প্লেটে ভাত নিয়ে বসে আছে, অপেক্ষা করছে প্রান্তিকের জন্য। লতিফা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। প্রান্তিক ভাতের প্লেট হাত দিয়ে ঠেলে সরিয়ে রেখে লতিফার দিকে তাকিয়ে বলল, খালা আপনি জানেন না আমি রাতে ভাত খাই না, তাহলে আমার প্লেটে ভাত কেন দিয়েছেন? লতিফা আমতা আমতা করছে। প্রান্তিক আবারও প্রশ্ন করলো, রুটি বানাননি আজ? লতিফা বলল, না মানে বাজান। প্রান্তিক বলল, কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ? অসুস্থ হলে বেশি চাপ নিবেন না, আম্মুর সাথে গিয়ে একটু পরেই ডাক্তার দেখিয়ে আসেন। শরীর খারাপ হলে নিজেকে কষ্ট দিবেন না। প্রান্তিক শ্রাবণের দিকে তাকিয়ে বলল, খাওয়া কি শুরু করেছিস শ্রাবণ? শুরু না করলে নিচ থেকে 2টা রুটি নিয়ে আই। মাহবুব আর আঞ্জুমান আর এতক্ষণ ছেলের দিকে তাকিয়েছিল। প্রিয়তাও তার আম্মুর কিছু বলার জন্য অপেক্ষা করছিল। আঞ্জুমান এবার মুখ খুললো। শ্রাবণকে বলল, তুই খেতে বস বাবা। প্রান্তিকের দিকে তাকিয়ে আবারও বলল, সারাদিন কিছু খেয়েছো তুমি? প্রান্তিক বলল, খেয়েছিলাম আম্মু। আঞ্জুমান বলল, ভাত খেয়েছো আজ সারাদিন? প্রান্তিক বলল, না। আঞ্জুমান আবারও বলল, তাহলে এখন রুটি খাবে কেন? আমি লতিফাকে নিষেধ করেছি আজ রুটি করতে। প্রান্তিক বলল, আম্মু তুমি জানো না আমি বেশি ভাত খাই না, এতে মেদ বাড়ে খুব। লতিফা খুঁচা দিতে আঞ্জুমান ছেলেকে বলল, শরীর দুর্বল হবে তোমার, কাল মারামারি করবে কিভাবে? প্রান্তিক বলল, আম্মু মারামারি তো করতে চাই না, কিন্তু এমন কিছু দেখি যে হাত না উঠিয়ে পারি না। আঞ্জুমান বলল, তাহলে ভাত খাও এখন। প্রান্তিক বলল, প্লিজ না আম্মু, রাতে খেলে শরীর আমার কেমন যেন ভারী হয়, মেদ বাড়বে, তোমার ছেলেকে কোনো মেয়ে আর পছন্দ করবে না। আঞ্জুমান বলল, আমার ছেলের বিয়ের দরকার কি? মারামারি করলেই তো জীবন কেটে যাবে। মাহবুব বলল, বাবা তোমার আম্মুর বিষয় তো জানোই না, না খেলে ছাড়বে না, তাই খেয়ে নাও। আঞ্জুমান চেয়ার ছেড়ে উঠে এসে ছেলের ভাতের প্লেট এগিয়ে নিয়ে ভাত মাখিয়ে ছেলের মুখে পুরে দিল। প্রান্তিক এই এক জায়গায় দুর্বল, তার আম্মুর কথা ফেলতে পারে না। আঞ্জুমান প্রায় এখনো তার 2 ছেলে মেয়েকে খাইয়ে দেয়। ছেলেকে খাইয়ে দিতে দিতে বিভিন্ন
বিভিন্ন গল্প বলে উঠলো খাওয়ার টেবিলে। খাওয়া শেষে প্রান্তিক বলল, বাবা আম্মু আমি একটা কথা বলতে চাই। আঞ্জুমান আর মাহবুব জানে ছেলে একটি কথা বলতে চাইছে মানে ভয়ানক কিছু। আঞ্জুমান আর মাহবুব দুজনের দিকে তাকালো। মাহবুব বলল, কি বলতে চাও? প্রান্তিক কোনো দ্বিধা ছাড়াই বলল, আম্মু আমি বিয়ে করতে চাই। আঞ্জুমান আর মাহবুব দুজনেই অবাক হলো। বড় বড় চোখে ছেলের দিকে তাকালো। মাহবুব কেসে উঠল, এক প্রকার লজ্জাও পেল। ছেলে সরাসরি বিয়ের কথা বলছে, এটা একটা বাবার কাছে লজ্জারই বিষয়। তার চেয়ে বেশি অবাক করা ব্যাপার, বিয়ের কথা বলতে বলতে তাদের মুখ ব্যথা হয়ে যাচ্ছিল, আর ছেলে তাদের দেরি আছে বলে কাটিয়ে দিচ্ছে। প্রিয়তা হাতে তালি দিয়ে বলে উঠল, ইয়াহু ফাইনালি ভাবির মুখ দেখতে পারবো। আঞ্জুমান বলল, সৈয়দ মনসুর আলীর মেয়ের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে? প্রান্তিক বেশ অবাক হয়ে বলল, কই আম্মু কিসের ঝামেলা? আঞ্জুমান বলল, তাহলে ঘটককে বলে মেয়েটার বিয়ে আটকাতে কেন চাইছো? প্রান্তিক বলল, আমি তাকেই বিয়ে করবো আম্মু। আঞ্জুমান বলল, শোনো এভাবে আমি তোমাকে একটা মেয়ের ক্ষতি করতে দিব না, কারণ তুমি বিয়েতে এত সিরিয়াস নও, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে যার জন্য বিয়ে করতে চাইছো। প্রান্তিক বাঁকা হেসে বলল, শ্রাবণ আম্মুকে বোঝা। শ্রাবণ হাসলো। প্রিয়তা বলে উঠলো, ইস ভেবেছিলাম কলেজে আমার বান্ধবীকা ভাইয়ের সাথে বিয়ে দিব, তার হলো না। আমি তাকে ভাবি বলে ডাকি। ভাইয়া এত বেশি প্রশংসা করি, সে এখন মনে মনে নিজেকে ভাইয়ার বউ ভাবে। তার বাড়িও আমাদের গ্রামে। প্রান্তিক বলল, সমস্যা কি? তোর যদি অনেক পছন্দ হয় তাহলে শ্রাবণের সাথে বিয়ে দিয়ে দেবো, এ বাড়িতে রেখে দিব। শ্রাবণ সাথে সাথে শুকনো কাশি দিল। প্রিয়তা আর শ্রাবণ দুজনের দিকে তাকালো, কি বাজে অনুভূতি হচ্ছে তাদের। আর এদিকে আজ সারাদিন রজনী বাড়িতেই শুয়ে আছে। তার ভীষণ মন খারাপ, যা ঘটেছে তা বাড়িতেও জানাতে পারছে না, জানালে যদি তার লেখাপড়া বন্ধ করে দেয়। এমনিতেই মেয়েকে প্রচন্ড ভালোবাসেন, এসব শুনলে আর কলেজে যেতে দিবেন না। সন্ধ্যা থেকে রজনীর মা আয়েশা ডেকে চলেছে। বাড়ির সাইডে একটা বাড়িতে বিয়ে, হলুদ সন্ধ্যা হচ্ছে। রজনীদের পাড়া প্রতিবেশী হয়, তারা বারবার রজনীর খোঁজ করতে আসছে। রজনীর নৃত্য ছাড়া কোনো অনুষ্ঠান জমেই না। মায়ের ডাকাডাকিতে রজনী উঠল। আয়েশা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, শরীর খারাপ মা তোমার? রজনী অনিচ্ছাকৃতভাবে হেসে বলল, না মা ঠিক আছে আমি। মেয়ের মুখ দেখে মায়েরা অনেক কিছুই বুঝতে পারে। আয়েশা বেগম বুঝতে পারলেন মেয়ের কিছু একটা হয়েছে, যেহেতু বলতে চাইছে না তাই আর জোর করলেন না। মানুষের মাঝে গেলে মন ভালো হয়ে যাবে ভেবে জোর করে মেয়েকে পাঠালেন। রজনীর পরনে সাদা শাড়ি, ঠোঁটে লাল লাল লিপস্টিক, হাতে লাল চুড়ি, গলা আর কানে হলুদের গহনা। রজনীদের গ্রামটা বেশ উন্নত। এই গ্রামের মানুষ বেশিরভাগই চাকরি করে, তাই রাজনীতি মোটামুটি উন্নত। বিয়েটা গ্রাম্য রীতিতে হলেও কিছুটা শহরের রীতিও আছে, কারণ শহর থেকে অনেক মানুষ এসেছে, তারা শহরের মতো সেজেছে, হলুদ সন্ধ্যার আয়োজন করেছে। রজনী স্টেজের কাছে যেতেই সবাই চিৎকার দিয়ে উঠলো, নাচতে হবে বলে বায়না ধরলো। রজনী আর শরীর কোনোটাই ভালো নেই, সে চুপচাপ কানের পাশে বসে মেহেদি লাগানো দেখছে, বড় বক্স বাজছে, সবাই নাচ গান করছে। বিয়ে বাড়িতে আসা কয়েকটা ছেলে রজনীকে দেখে হা করে তাকিয়ে আছে। মানুষের ভিড়ে বাইক নিয়ে হাজির হলো প্রান্তিক আর শ্রাবণ। রাস্তায় বাইক থামালো। এই গ্রামে কোনো অনুষ্ঠান হলেই প্রান্তিকের কাছে দাওয়াত যায়। এই বাড়ি থেকে দাওয়াতও গিয়েছিল। এই বাড়িটা রজনীদের বাড়ির পাশে খোঁজ নিয়ে জানতে পেরেছে, তাই বিয়ের আগেই রাতে এসে হাজির হয়েছে। প্রান্তিকের মন বলছিল রজনীকে এখানে পাবে সে। প্রান্তিককে দেখে পরিচিত কয়েকজন কোলাকুলি করলো। গ্রামের মানুষের বাড়িতে আসলে সবাই ভীষণ খুশি হয়। প্রান্তিক এক গ্লাস পানি খেলেও সবাই খুশি হয়। সবাই তাকে ঘিরে গল্প করলো। অন্যরকম প্রায়োরিটি দেয় সবাই, কেননা গ্রাম থেকে যারা শহরে ডাক্তার দেখানো থেকে শুরু করে সব রকম সাহায্য প্রান্তিক করে থাকে। প্রান্তিক ক্লিনিক, স্কুল, কলেজ, ব্যাংক সব জায়গায় প্রান্তিকের আলাদা একটা খাতির আছে। রাস্তা থেকে সবার সাথে কথা বলার ফাঁকে প্রান্তিকের দুটো চোখ স্থির হলো রজনীর মুখশ্রীতে। প্রান্তিকের মনে হচ্ছে যেন ফুটন্ত একটা রজনীগন্ধা সবার মাঝে বসে সুবাস ছড়াচ্ছে। রজনীর পাশে গিয়ে দুটো ছেলে বসেছে। রজনীর দিকে তাকিয়ে তারা একদমই ফিদা। রজনীও তাদের সাথে কথা বলছে দু একটা। প্রান্তিকের সমস্ত শরীর কেমন টকবক করছে। ছেলে দুটোর চোখ উপড়ে ফেলতে ইচ্ছে করছে প্রান্তিকের। তার রজনীর ফুলের সুবাস সে ছাড়া আর কেউ গ্রহণ করতে পারবে না। প্রান্তিক শ্রাবণকে কানে কানে কিছু একটা বলল। 5 মিনিটের মাঝে একটা বাচ্চা মেয়ে রজনীকে বলল, আপনার আম্মু আপনারা একটু বাড়িতে ডাকছে। রজনী উঠে বাড়ির দিকে রওনা হলো, সাথে সেই ছোট মেয়েটাও আছে। বাড়িতে ঢুকে রজনী দেখতে পেল কেউ নেই। রজনীর সাথে মেয়েটা হেসে বলল, আপা কাকি আপনারা ডাকেনি, দুলাভাই ডাকছে। আমার চকলেট দিয়া কইছে তোমার রজনী আপারে কও একমাত্র জামাই তার মিস করছে। আমি তোমার রজনী আপার বর, বাট তোমার আপারে কইও না যে আমি ডাকছি, লজ্জা পাবে। আপা দুলাভাই যে কি সুন্দর দেখতে, একেবারে দেবের মতো সুন্দর দেখতে। রজনী অবাক হয়ে বলল, তোর কোন জন্মের দুলাভাই? পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো, তারপর বলল, এই জন্মের। গম্ভীর পুরুষালী কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই রজনী তড়িৎ গতিতে পিছনে ঘুরে তাকালো। কণ্ঠটা যেন তার চেনা চেনা মনে হলো। যা ভেবেছিল সেই আশঙ্কাই সত্য হলো। সে প্রথমবার যাকে ভেবেছিল সত্যিই সে দাঁড়িয়ে আছে। আকাশটা অন্ধকারাচ্ছন্ন হলেও লাইটের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে প্রান্তিকের মুখের অবয়ব। প্রান্তিক খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, বুকে হাত বেঁধে। রজনী তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই বলে উঠল, অমাবস্যা রাতে এক টুকরো পূর্ণিমার চাঁদ জমিনে। পৃথিবীর ইতিহাসে বোধহয় আমি একমাত্র ভাগ্যবান পুরুষ যার কিনা জমিনে আলো ছড়ানো চাঁদ দেখার সৌভাগ্য হয়েছে। আকাশের চাঁদ তো সেই সবাই দেখেছে, কিন্তু জমিনের চাঁদ দেখার সৌভাগ্য কজনের হয়েছে? সেদিক থেকে নিঃসন্দেহে আমি একজন সৌভাগ্যবান পুরুষ। প্রান্তিকের এহেন কথাবার্তায় রজনী বিস্মিত হলো। ভয়ার্থ চোখে তাকালো প্রান্তিকের দিকে। এই রাতের বেলা সে একা বাড়িতে, সাথে এই ভয়ঙ্কর মানুষ এখানে কি করবে সে এখন? যদি কোনো ক্ষতি করে, নিশ্চয়ই ক্ষতি করতে
এসেছে, না হলে কেন আসবে। ভয়ে সমস্ত শরীরে কম্পন ধরেছে, কণ্ঠস্বরও যেন ফেটে এলো, শরীর ভারী হয়ে এলো, চিৎকার দেওয়ারও শক্তি নেই, হৃৎপিণ্ডটা ভয়ে টিপ টিপ করছে, মুখটাও কেমন চুপসে এসেছে। অন্যদিকে প্রান্তিকের চোখ মুখ জুড়ে মুগ্ধতা, প্রান্তিকের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে রজনীর গাঢ় লাল লিপস্টিক পরা ওষ্ঠপানে, মুগ্ধ হয়ে দেখছে রজনীর ঠোঁট দুটো একটু বেশি সুন্দর। প্রান্তিক বিমোহিত হয়ে যায় এই ঠোঁটের দিকে তাকালে, রজনীর স্নিগ্ধ মুখশ্রীতে ওই ওষ্ঠজোড়া যেন একেবারেই নিখুঁত সৃষ্টি। প্রান্তিকের ঠোঁটজোড়া মৃদু হাসি দেখার পিপাসা যেন মিটছে না। এর আগে অজস্র ঠোঁটছে দেখেছে, তবে এতটা বিমোহিত হয়নি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন। তো সবাই দেখে নেবেন আর প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।